সঞ্জয়দার বাড়ি যাচ্ছি বললাম না তোদের। হ্যাঁ, পারলে তোরাও আজকে বিকেলে আয়, বুঝলি? এমনি কিছু না এলে ভালো হয়, আর কিছুই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ মানে যাই, একটু দেখা করে আসি, বুঝতেই তো পারছো। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। আছে তো নাকি জানো? আছে আছে, আমি দেখেছি। ঠিক আছে যেটু আসি তাহলে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। সঞ্জয়ের পাশে সুব্রতর থাকাটা আজকে খুবই জরুরি। সুব্রত এলো নাকি? আরে সঞ্জয়দা। আরে সুব্রত, আয় 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 আয়। কেমন আছো বলো? এই চলছে, আজকে তো বড়দিন। তো সঞ্জয়দা, হ্যাঁ ফাতেমাদি আসছে তো আজকে? হ্যাঁ হ্যাঁ, আয় আয়, বস 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 বস। ট্রিট চাই কিন্তু, ছাড়বো না এমনি। ট্রিট, সবকিছু হবে, সবকিছু হবে। ভাল লাগলো, বেশ ভাল লাগলো যে ফাইনালি তুমি সেটেল হবে, ঠিক আছে? খুব হ্যাপি। তো রিসিভ করতে যাবে না নাকি? কখন ট্রেন কটায়? ট্রেনে আসছে না ফ্লাইটে? না না, ট্রেনে আসছে। এই যে ঢাকা মৈত্রী যেটা, ওটা মোটামুটি টাইম তো বললো হচ্ছে এই 5টা নাগাদ, তো ওটাতেই আসবে। যাবো তো অবশ্যই, এতদিন পর ফাইনালি আসছে। সত্যি ভাল লাগছে, খুবই ভাল লাগে। সেই আলটিমেটলি হলো, একটা পরিণতি হলো সম্পর্কটা। একটা কথা বলো, ফাতিমাদির সাথে কি তোমার ফেসবুকে আলাপ নাকি কোনো অন্য ওয়েতে? হ্যাঁ, সেই মানে স্ট্যালোনের ভাষায় বলতে গেলে ইটস আ লং স্টোরি। এই 2 বছর আগে আমি তো এইসব ফেসবুক টেসবুক কিছুই করতাম না, জানিস তো, তোদের ভাষায় আমি ওল্ড স্কুল। তো তোরাই ইনসিস্ট করলি একটা ফেসবুকে অ্যাকাউন্ট থাকা দরকার। তো ফেসবুক অ্যাকাউন্ট খোলার পরে কিছুদিনের মধ্যেই দেখলাম যে আমার তো জানিসই, আমার মানে অনেক স্টুডেন্টস তারা তো বাইরে থেকে আসতো, তো বিশেষ করে বাংলাদেশ থেকে। তো ওইখানেই ওই স্টুডেন্টসদের সাথে থাকতে 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 মানে ওই কি যেন বলে জয়েন করা, মানে ফ্রেন্ড লিস্টে আসার পর থেকে হট করে দেখলাম যে এরকম ফাতিমা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো আমাকে। তো তারপরে সেখান থেকে আলাপ শুরু। প্রথম দিকে দেখতাম যে একটু আমার সাথে কথা বলতে অ্যাপ্রিহেন্সিভ, মানে বুঝতাম কেন, ওই যেহেতু আমি ওই হিন্দু এইসব ব্যাপার নিয়ে। তারপরে আস্তে আস্তে কেন কোথা থেকে আমাদের সেই হিন্দু মুসলমান এই সমস্ত ব্যাপারগুলো একেবারেই কি বলবো মুছে গেল। আর কবে যে দুজনের মধ্যে ভালোবাসা হয়ে গেল না, বুঝতেও পারলাম না। মানে সত্যি কথা বলতে বলে না যে সিনেমাতেই এগুলো হয়, তো হয়তো আমার জীবনটা সিনেমারই মতন সেইভাবেই চলতে থাক। সঞ্জয় দা, তার মানে আমরা কি ইন্টারন্যাশনাল বৌদি পেতে চলেছি? মানে সত্যি কি বলবো, মানে থ্যাঙ্কস টু ইউ পিপল। মানে তোরা যদি আমাকে আজকে ফেসবুকটা না খোলাতিস, আমি ফাতিমাকে তো কোনোদিনই পেতাম না, সেটা তো আলাদা ব্যাপার। ভালোবাসা কি জিনিস আমি সেটা বুঝতামই না। মানে থ্যাঙ্কস টু ইউ অল। এনি টাইম এনি টাইম। সঞ্জয়, একটা কথা বলো, তুমি তো মেবি সেপ্টেম্বর না অক্টোবরে যেন ঢাকায় গেছিলে, তাই না? তো ঢাকায় গিয়ে দেখি মুখটা দেখি ফাতিমাদির সাথে নিশ্চয়ই দেখা হয়েছিল তখন। এবার ব্যাপারটা খুলে বলো, ছেড়ে কাশো। দেখ, কাউকে বলিস না ব্যাপারটা, তোর সাথেই আমি সবকিছু শেয়ার করি। সেপ্টেম্বরে না অগাস্টে গেছিলাম। তো গিয়ে ওখানে প্রথমে তো আমার যেখানে বন্ধু আছে অভিজিৎই সমস্ত মানে ইয়ে করে দিয়েছিল সেটেলমেন্ট, মানে সেখানে কিভাবে থাকবো, ইনফ্যাক্ট কিভাবে ফাতিমার সাথে দেখা করবো। মানে অভিজিৎ না থাকলে এসব সম্ভব হতো না। হ্যাঁ, ওখানে গিয়ে ফাতিমার সাথে দেখা হয়েছে, খুবই গোপনে দেখা করতে হয়েছিল, কারণ এই মুহূর্তে তো বাংলাদেশের জানিসই পরিস্থিতি ভালো নয়। মুক্তমনাদের উপরে আঘাত আসছে, শাহবাগ আন্দোলন,
এসব চলছে। যাই হোক, আলটিমেটলি দেখা হলো। মানে সত্যি কথা বলতে কি জানিস তো, মানে একটা মানুষকে এতদিন ওই একটা ইয়ের মধ্যে, স্ক্রিনের মধ্যে দেখেছি, সেইভাবেই কথাবার্তা, তারপরে যখন একটা মানুষকে জানিস তো ইন পার্সন সামনাসামনি দেখলাম, মানে এটা না অনেকটা হচ্ছে সেই ইতিহাস বইতে ওই টেরাকোটার মূর্তিগুলো দেখার পরে তারপরে যখন সেই ইন্ডিয়ান মিউজিয়ামে গিয়ে প্রকৃত অর্থে মূর্তিগুলোকে দেখতে পাচ্ছি, সেগুলোকে ছুঁতে পারছি, ফিল করতে পারছি, সেই যে এক্সাইটমেন্ট, এটা আমার তো মনে হলো তার থেকেও আরো অনেক অনেক বেশি। মানে আমি কেবল মানে এখানে ওর দিকে তাকিয়ে থেকেই আমার মনে হলো এমনই একটা, মানে আমার একটা ফিল হলো যে হয়তো খুবই ক্লিশেড কথা, যে আমাদের সম্পর্কটা জন্ম জন্মান্তরের। আর সেই সময় কোথায় স্পর্শ, কোথায় ভালোবেসে কাছে টেনে নেওয়া, কিছুই ম্যাটার করেনি। কখন যে দুজনের মধ্যে হারিয়ে গেছিলাম, ইট ওয়াজ ম্যাজিক্যাল। আর তারপরে যেটা মানে কি বলবো, আমরা দুজনে, অবশ্যই অভিজিতের সাহায্য ছিল, সহায়তা ছিল, আমরা কালীবাড়িতে গেলাম জানিস তো। প্রথমবারের মতন আমার সাথে কালী মন্দিরে ঢুকলো, আমরা দুজনে একসাথে মায়ের আশীর্বাদ নিলাম, এবং সেখানে জানিস তো আমি ওর স্মৃতিতে সেদিনকে সিঁদুর পরিয়ে দিয়েছি। কি বলছো সঞ্জয় দা, ডাইরেক্ট সেঞ্চুরি মেরে বাংলাদেশের মাটিতে গিয়ে? বাপ রে, এইগুলো তো মানে এগুলো চলবে না। আজকে কিন্তু মিষ্টি ছাড়া আমি যাচ্ছি না, ঠিক আছে? 1 পাও নড়ছি না এখান থেকে, বুঝলে? আর কেউ জানে এটা? এই না না, আর কিন্তু এই ব্যাপারটা কেউ জানে না। দেখ, তোকে আমি আমার ভাইয়ের থেকেও বেশি ভাবি। আরে একমাত্র তুই আর ওখানে অভিজিৎ, এরা দুজনই জানিস। আর সব থেকে আশ্চর্য ব্যাপার কি জানিস তো, আমি দেখলাম যে আমাদের খুবই ভয় ছিল যে ফাতিমার বাবা মা এই ব্যাপারটায় কিভাবে রিয়াক্ট করবে। ওই জায়গাটায় জানিস তো অদ্ভুত ভাবে আমি দেখলাম প্রথম দিকে, আমি জানিস তো তারপরে ফাতিমার বাবা মার কাছে আমরা গেছিলাম, কারণ আমরা ওই টিপিক্যাল ওই শাঁখা সিঁদুর পরিয়ে পালিয়ে চলে আসবো, ওটা করবো না। সবথেকে বড় কথা, এটা তো হয় না, একটা ফর্মালিটিস এর ব্যাপার আছে। ওর বাবা প্রথমে না আমাকে খুন করবে বলে তেড়ে এসেছিল, এবং সত্যি বলতে আমাকে মানে ওর বাবা মারধরও করেছিল প্রথম দিকে, কিন্তু ফাতিমার মুখ চেয়ে আমি সব সহ্য করে নিয়েছিলাম। এবং সব থেকে বড় ব্যাপার কি জানিস তো, কয়েকদিন পরে বারবার এই যে পারসুয়েশন, তারপরে দেখলাম ফাতিমার বাবা ব্যাপারটা বুঝতে পারলো যে আমি কিন্তু ওনার মেয়েকে সত্যিকারেরই ভালোবাসি। এই হিন্দু মুসলমান, এই জাতপাত, এই সমস্ত ঊর্ধ্বে উঠে আমি তার মেয়েকে তার মেয়ের মতন করে, তিনি তার মেয়েকে যেভাবে লালন পালন করেছিলেন, আমিও উনি বুঝতে পেরেছিলেন যে আমি সেইভাবেই তার মেয়ের খেয়াল রাখবো। এবং আলটিমেটলি কি হয়েছে জানিস তো, ফাতিমার বাবা মা দুজনেই রাজি, দুজনে আমাকে মেনে নিয়েছে। এর থেকে বড় ভালোবাসার জয় কি আর হতে পারে? কোথায় হিন্দু, কোথায় মুসলমান, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। আজ ফাতিমা আমার নয়নের মণি, ফাতিমাই আমার প্রাণ। সত্যি মানে সিনেমায় যেরকম হয়, আমার জীবনটা সেরকমই হয়ে গেল। এবং এটা আমি মনে করি ফাতিমার বাবা মার কন্ট্রিবিউশন কোনো অংশে কম নয়। ফাতিমার বাবা মা যে এই ব্যাপারটা বুঝতে পেরেছে, এই যে ধর্মীয় গোড়ামির বেড়াজালকে ভেঙে যে বুঝতে পেরেছে, বিরাট বড় ব্যাপার। অভিজিৎ, এটা দেখ, আমি তোকেই অভিজিৎ বলে ফেলছি, কি বলবো মানে সঞ্জয়, এটা বিরাট বড় ব্যাপার, এটা বিরাট বড় ভালোবাসারই জয় হয়েছে, মনুষ্যত্বের জয় হয়েছে আজকে এই ধর্মীয় গোড়ামির উপরে উঠতে উঠে। আবার দরজা টরজা বন্ধ করছিস কেন? কি ব্যাপার? কথা আছে, দাঁড়াও। গোপন কথা? সেরকমই। সঞ্জয় দা, সত্যি করে তুমি একটা কথা বলো আমাকে। বল। তোমার শরীর কেমন আছে? শরীর আই ফাইন, একদম ফাইন, ফিট এন্ড ফাইন। আর আজকে তো আমার ওষুধ চলেই আসছে রে ফাতিমা, আর কি আমার কিছু মানে দরকার? ওষুধগুলো টাইমলি খাচ্ছ তো?
হ্যাঁ হ্যাঁ একদম একদম টাইমলি খাচ্ছি। কেন বাদ দেবো কেন, এসব তো বাদ দেওয়ার কোনো ব্যাপারই নেই। ডক্টর কি চেঞ্জ করেছে ওষুধ নাকি সেম চলছে? না না না, এখন তো না, এই সামনের মাসে যাব, সামনের মাসে গেলে হবে। তো এমনি টাইমলি ওষুধ নিচ্ছ? হ্যাঁ হ্যাঁ একদম সব নিচ্ছি, কোনো চাপ নেই। আরে ওই হট করে ওই মাঝখানে শরীরটা খারাপ হয়ে গেছিল, মানে জিনিসটা এত স্ট্রেস, সেই যাওয়া আসা একটা চাপের মধ্যে না। হ্যাঁ মানে যদি মাঝখানে ভিলেনের মতন অমরেশ পুরীটা চলে আসে, সব টেনশনে এসে এখানে এসে একটা প্রচন্ড মানসিক চাপের মধ্যে পড়ে গেছিলাম। তুমি ওইসব নিয়ে স্ট্রেস একদম হবে না, তোমার ছোট ভাইরা আছে ওই সব দেখে নেবে, তুমি জাস্ট টাইমলি তোমার মেডিকেশনস গুলো নেবে। অ্যাবসলিউটলি ঠিক আছে, অ্যাবসলিউটলি খাওয়া দাওয়া করবে আর মানে রেস্ট নেবে। ঠিক আছে, যা যা ডক্টর বলেছে, ঠিক আছে, আমি তো জানি না ডাক্তার কি কি বলেছে তোমায় করতে, বাট অফকোর্স যা যা বলেছে সেইগুলো হোপফুলি তুমি শুনছো আর মানছো। এই ওই সোহম আর সালমার কেসটা কি হলো? সঞ্জয় দা, তোমার সাথে যা পরিণতি হয়েছে আশা করি ওদেরও সেম পরিণতি হবে। দ্যাটস এক্সিলেন্ট। জানিস তো সুব্রত, আমি চাই এরকম ভাবেই প্রতিটা ভালোবাসা যাতে তার মানেটা খুঁজে পায়, একটা যেন তার পরিণতি, এবং সেই পরিণতিটা যেন সবসময় একটা সুখের হয়। কারণ জানিস তো, ভালোবাসা যে মানুষ করেও, ভালোবেসেও যে মানুষ তার প্রিয়জনকে পায় না, আমার তো মনে হয় হিরোশিমা নাগাসাকির ওই অ্যাটম বোমের থেকেও যদি আরো বেদনাদায়ক কিছু হয়ে থাকে, মানুষ জ্বলে পুড়ে মরে যায়, এটা হচ্ছে নিজের কাছের মানুষটাকে না পাওয়া। আই এম রিয়েলি হ্যাপি ফর দেম, রিয়েলি হ্যাপি। সত্যি এরকম ভাবেই এগিয়ে চলুক ভালোবাসা। এ সঞ্জয় দা, 3টে বাজে, বুঝলে আজকে রোববারের বাজার, বাড়ি গিয়ে খেতে হবে, বুঝলি, তুমিও খাওয়া দাওয়া করো। আচ্ছা কি রান্না হয়েছে? আরে রান্না কি বলছিস, 5টার সময় ও ঢুকছে। ও পিটার ক্যাট ভাই, পিটার ক্যাট, চেলো কাবাব। ঠিক। আর সন্ধ্যেবেলায় তোরা চলে আয়, হ্যাঁ। আমি মোটামুটি এ করছি, হ্যাঁ, বারবিকিউ থেকে একদম যার যেটা প্রিয় সেটা নিয়ে একদম আসছি। একদম দাদা, তুই তাহলে ওঠ, আমিও মোটামুটি, হ্যাঁ 3টে তো 4টের মধ্যে বেরোতে হবে, তাহলে আমি শিয়ালদায় পৌঁছে যাবো। ওষুধগুলো ঠিক মতন জায়গায় রাখো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, ঠিক আছে। চল সন্ধ্যেবেলায় কিন্তু অবশ্যই দেখা একদম হচ্ছে। একদম হ্যাঁ দাদা, তুমি সাবধানে থাকো কিন্তু, ঠিক আছে? আমি মাঝে সাঝে আবার আসবো। একদম ঠিক আছে, একদম, আর মাঝে সাঝে কি, এখন তো রোজই আসতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এসে। আমার দেখ, আমার এখন ইয়ে থাকে, আমি বেরোতে হবে কাজে। ফাতিমা দিকে কিন্তু পাড়ার সবার সাথে ইন্ট্রোডিউস করানো, হ্যাঁ, সবকিছু কিন্তু তোদেরই একটুখানি দায়িত্ব নিতে হবে। হাজার হোক এটাতে তো আমার এই রিলেশনে তো তোরা যদি না থাকতিস, আমি তো আজকে মানে আই উড হ্যাভ বিন নোওয়্যার। হ্যাঁ হ্যাঁ দাদা, অসুবিধা নেই, আমি আসি তাহলে। ওকে ওকে ওকে। কি ভাবছেন আপনারা? সঞ্জয় দা আজকে যাবে ফাতিমা দিকে আনতে, সেটা হয়তো সঞ্জয় দার সম্ভব হবে না, কারণ ফাতিমা দি আর আমাদের মধ্যে নেই। হ্যাঁ, এটাই ফ্যাক্ট। আজ থেকে ঠিক 1 বছর আগে ফাতিমা দির কলকাতায় আসার কথা ছিল। যেরকম আপনারা বর্ণনাটা শুনলেন, ফাতিমা দির মা বাবা দুজনেই এটা মেনে নিয়েছিল এই সম্পর্কটা, কিন্তু ওখানকার যারা উগ্র মৌলবাদী তারা এই জিনিসটা কখনোই মানেনি। ওদের প্রতিবেশীরা ফাতিমাকে এক রাত্রিরে অপহরণ করে এমন একটি জায়গায় নিয়ে যায় যেখান থেকে সে আর ফিরতে পারেনি। তার সাথে কি হয়েছে কি না হয়েছে সেসবের সন্ধান আমরা আজ পর্যন্ত পাইনি, ইভেন কি তার মা বাবারাও পায়নি। ঢাকায় বসে অভিজিৎ দা, কলকাতায় বসে সঞ্জয় দা আপ্রাণ চেষ্টা করেছে ফাতিমাদির ওয়্যার অ্যাবাউটস, ফাতিমাদি কোথায় সেটা জানার, কিন্তু কিছুই জানা যায়নি। ইভেন কি বাংলাদেশের র্যাব, পুলিশ, ওখানকার গোয়েন্দা বিভাগ সবাই আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু ফাতিমাদির কোনো
ট্রেস পাওয়া যায়নি। আজকে সেই ঘটনার 1 বছর পূর্ণ হলো। সঞ্জয় দা কখন কোথাও না কোথাও এই জিনিসটা থেকে বেরোতে পারেনি। এখনো তার মনে হয় যে ফাতিমাদি আসবে, ফাতিমাদির সাথে তার সংসার হবে, ফাতিমাদিকে নিয়ে তার একটা ছোট্ট ঘর হবে। সেই আশাটা আশাই থেকে যাচ্ছে। আপনাদেরকে একটা জিনিস বলি, কিছু মানুষের জন্য ভালোবাসা শারীরিক লালসা, কিন্তু সঞ্জয় দার মতন মানুষের কাছে ভালোবাসা গঙ্গার মতো। এটার কোনো ডেস্টিনি নেই, কোনো উদ্দেশ্য নেই, এটা বইতেই থাকে, বইতেই থাকে। কেউ ভালোবাসা পেতে চায়, আর কেউ ভালোবাসতে বাসতেই নিজেই ভালোবাসা হয়ে যায়।